মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা প্রাণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। সকল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাহার আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা হচ্ছে 9 তারিখের ভিডিও। তো 9 তারিখ থেকে সাউদা আর ফাতেমার পরীক্ষা শুরু হয়েছে। ওদের পরীক্ষা 7 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। 7 তারিখে ওদের বাংলা পরীক্ষা ছিল, তো বৃষ্টির কারণে পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছিল। আজ ওদের ইংলিশ পরীক্ষা। ওদের যেহেতু পরীক্ষা, যার কারণে আমি সকালে উঠেই সকাল আর দুপুরে রান্নাটা করে নিয়েছি। যে সবজিগুলো রান্না করেছি সেগুলো দিয়ে আমরা সকালে ভাত খেয়েছি। আজ সকালে আমাদের ভাত খাওয়া হয়েছে। আর বাকি যে সবজিটুকুন ছিল আপনারা দেখতে পেয়েছেন, সেটা আমি গুছিয়ে রেখেছি। এটা দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব। সাউদার 9:30 থেকে 10:30 পর্যন্ত 1 ঘন্টা পরীক্ষা হবে। তো ওকে স্কুলে রেখে বাসায় আসতে আসতে আমার কিন্তু 15 মিনিট সময় চলে গিয়েছে। আর পরীক্ষা শেষ হওয়ার কিছু সময় আগে যেতে হবে। তো সব মিলিয়ে আমার কাছে কিন্তু 40 মিনিট মতো সময় আছে। এই সময়টা বসে থাকলেও পারতাম, আজ কিন্তু অনেকেই স্কুলে বসে আছেন। তবে আমি এই 40 মিনিট বসে না থেকে ভাবলাম বাসায় গিয়ে কিছু কাজ করে আসি। কারণ ফাতেমার পরীক্ষা শেষ হবে 11:30টায়। তো সাউদাকে নিয়ে ফাতেমার স্কুলে গিয়ে আমার কিন্তু 1 ঘন্টা বসে থাকতে হবে। যার কারণে এই সময়টাকে কাজে লাগানোর জন্যই আমি বাসায় চলে আসছি। তো সকালে রান্না করার পরে যে থালা বাসনগুলো বেরিয়েছিল সেগুলো আমি কিন্তু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো বেরিয়েছে এগুলো আর পরিষ্কার করতে পারি নাই, ওদেরকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো বাসায় এসে আমি টেবিলটা মুছে এরপর যে থালা বাসনগুলো ছিল কয়েকটা, খুব বেশি না, 3-4টা প্লেট ছিল আর কয়েকটা চামচ ছিল, তো সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। টুকিটাকি সংসারের শখের কিছু জিনিস কিনেছিলাম, তো সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার আগে কাছের একটা কেটলি ছিল, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করতেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন পেতাম কেটলিটা নিয়ে। তো দুর্ভাগ্যবশত কেটলিটা একটু ফেটে গিয়েছে, যেটার কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এরপরে আমি এই কেটলিটা এনেছি। আগেটা যেহেতু গ্লাস কালারই ছিল, যার কারণে আমি এটা একটু গোল্ডেন কালার এনেছি। এটা আমার কাছে একটু এক্সেপশনাল মনে হয়েছে। আমি এই কালারটা এখনো পর্যন্ত দেখি নাই, এটা নাকি নতুন আসছে, তো ভাবলাম এটাই নিয়ে যাই। গ্লাস কালারে কিন্তু চা বানালে দেখতে খুবই ভালো লাগে। জানি না এটাতে কেমন লাগবে, তবে দেখতে কিন্তু সুন্দর ছিল জিনিসটা। পাশাপাশি এই ট্রে 2টা এনেছিলাম। আমার টি কর্নারের লুকটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, যার কারণে এই ট্রেটা এনেছি। তো ট্রেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এখন আমি এগুলাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিব। আমি সাউদা আর ফাতেমাকে স্কুলে রেখে বাসায় এসে চেঞ্জ না করেই কাজ শুরু করেছি। কারণ রেডি হতে কিন্তু বেশ কয়েক মিনিট সময় লেগে যায়। যদিও আমি খুব ঝটপট রেডি হতে পারি, তারপরেও যতটুকু সময় লাগে ওই সময়টাকে বাঁচানোর জন্যই আর চেঞ্জ করা হয় নাই। সময় যেহেতু খুবই কম, তো এই অল্প সময়ে আর কি চেঞ্জ করব, তাই ভাবলাম এই অবস্থায় কাজ শুরু করি। সময়ের সাথে সাথে জীবন কিন্তু আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দেয়। কেটলিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাস্তবে এটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর। এটাতে চা বানালে দেখতে কেমন লাগবে আমি জানি না, তবে জিনিসটা এমনি দেখতে কিন্তু অনেক সুন্দর। আগে যেটা ছিল ওটাতে চা বানালে দেখতে ভীষণ ভালো লাগতো। এই তো আমার সেই শখের কেটলিটা। এটা যখন ফেটে গিয়েছিল আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। এই যে এই জায়গাটাতে হালকা একটু ফেটে গিয়েছে। যেহেতু কাঁচের জিনিস ফেটে গিয়েছে তাই এটা ব্যবহার করা কিন্তু রিস্ক হয়ে যাবে, যার কারণে এটাকে আমি আর ব্যবহার করব না।
তো এটা ফেলে দিতেও খারাপ লাগছে, তাই ভাবলাম এটাকে আরো যদি কিছুদিন আমার কাছে রাখা যায়। কিভাবে রাখা যায় সেটাই ভেবে পাচ্ছিলাম না। পরে অনেক ভেবে চিন্তে এই আইডিয়াটা বের করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আপনাদের কাছে যদি এর থেকেও ভালো কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন। যতই নতুন জিনিস কেনা হোক এবং দামি দামি সুন্দর দেখতে জিনিস কেনা হোক না কেন, পুরাতন জিনিসের প্রতি কিন্তু আলাদা একটা দুর্বলতা থাকে। আর সেটা যখন নষ্ট হয় বাদ দিতে খুবই মন খারাপ লাগে। এই কেটলিটা আমার সঙ্গে কিন্তু দীর্ঘ কয়েক বছর আছে, প্রায় 5 বছর হয়ে গিয়েছে আমি কেটলিটাকে কিনেছিলাম। আপাতত কিছুদিন এভাবেই রেখে দিব, এরপরে হয়তোবা ফেলে দিতে হবে। যাই হোক, যে কয়েকদিন আমার সঙ্গে থাকে সেই কয়েকদিনই আমার শান্তি। তো আপনাদেরকে যে বলেছিলাম কফি কর্নারের লুকটা একটু চেঞ্জ করব, তো এখন সেটাই করে নিচ্ছি। এই কাজগুলো আমি কিন্তু খুবই দ্রুত গতিতে করছিলাম, বুঝতে পারছেন এই অল্প সময়ে এতগুলো কাজ করা তো কতটা দ্রুত করতে হয়েছিল, একদম ঝড়ের গতিতে করেছি। আর যে কোনো কাজ করার সময় যখন ভিডিও করা হয় তখন কিন্তু সময়টা আরেকটু বেশি লাগে। তো আমার কফি কর্নারের এই নতুন লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কাজ করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে, কারণ আজ অনেক সকালে খেয়েছিলাম। তো এখন 1 কাপ চা বানিয়ে নিব। যেহেতু ক্ষুধা লেগেছে তাই কিন্তু চায়ে হবে না, তো চায়ের সঙ্গে আর কি নেওয়া যায় সেটা দেখি। বেশ কয়েকদিন থেকে দেখছি আমার বাসায় ইঁদুর আসছে, কিন্তু কোথা থেকে আসছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না। বাসার যত জায়গা আছে সব জায়গায় আমি চেক করেছি, কিন্তু ইঁদুরের কোনো খোঁজ পাচ্ছি না। দিনের বেলায় তো একটা ইঁদুরও দেখতে পাচ্ছি না, কিন্তু রাত হলে আমরা যখন ঘুমিয়ে যাচ্ছি তখনই কিন্তু ইঁদুরের উৎসব শুরু হচ্ছে আমার বাসায়। পাকা আম, পাকা কলা, এরপর ওরা যে সবজিগুলা পছন্দ করে যেমন মিষ্টি কুমড়া, এই টাইপের সবজি রাখলে কিন্তু খেয়ে ফেলছে। পুরোটা যে খাচ্ছে তা কিন্তু নয়, একটু একটু খাচ্ছে আর বাকিটা নষ্ট হচ্ছে। এছাড়াও চালের প্যাকেট, চিনির প্যাকেট, সেমাইয়ের প্যাকেট, এই ধরনের প্যাকেটজাত খাবারগুলাও কিন্তু কেটে দিচ্ছে। আর পরবর্তীতে আমি ভয়ে ওইগুলা আর ব্যবহার করতে পারছি না। তো এই খাবারগুলা কিন্তু খুব বেশি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমার ইঁদুর, শিকা, তেলাপোকা এই জিনিসগুলার মারাত্মক ভয় করে। আর আমার মনটা অনেক বেশি খুঁতখুঁতে, মনে হয় না জানি এখান থেকে কোনো জীবাণু বডিতে গিয়ে কোনো অসুখ করে। তো সেই ভয়েই কিন্তু আমি এই খাবারগুলা একদমই ব্যবহার করতে পারি না। এর মাঝে কিন্তু আমি একদিন ইঁদুর মারা যে মেডিসিন থাকে সেগুলা এনেছিলাম, তবে সেটাতে কোনো কাজ হয় নাই। এরপর মাইমুনার বাবা আর আমি দুইজনে মিলে ইঁদুর মারার জন্য এক রকমের বিষ এনেছিলাম। যেখান থেকে এনেছিলাম ওনারা বলেছিলেন সামান্য একটু পেটে গেলেই মারা যাবে, এছাড়াও এটা যদি মানুষের পেটে যায় তাহলে কিন্তু অস করলেও বাঁচে না। তো এটা মারাত্মক ভয়ঙ্কর একটা বিষ। তো সেটা আমি গত পরশুদিন রাতে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি পরের দিন একদম ভোর 5টায় ঘুম থেকে উঠে পুরো বাসায় অ্যান্টিসেপটিক দিয়ে মুছেছি। এরপরে এই যে জায়নামাজগুলা এগুলো আমি পরিষ্কার করে দিয়েছিলাম। ফ্লোরে যে শতরঞ্জিগুলা পাড়া থাকে, পাশের রুমে যে বেডশিটটা ছিল, এরপর আমার 3 প্রিন্সেসের ব্যাগগুলা, মানে বাসায় যাবতীয় যা কিছু বাইরে ছিল আমি সব পরিষ্কার করেছি। ওয়াশিং মেশিনে একদিন আমি 4 বার কাপড় পরিষ্কার করেছি। আর পুরো রান্নাঘরটাকে আমি তো একদম মেজে পরিষ্কার করে ফেলেছি। আমার বাসার পাশে ফাঁকা যে জমিটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু একটু জঙ্গল মতো। তো আমার কাছে মনে হয় ওখান থেকে আসতে পারে, অথবা বাসার সঙ্গেই কিন্তু একদম নারকেল গাছ আছে। তো নারকেল গাছে কিন্তু ইঁদুর থাকে, ওখান থেকেও আসতে পারে। আলহামদুলিল্লাহ, যেদিন বিষ দিয়েছি তারপর থেকে কিন্তু আর একদিনও ইঁদুর আসেনি। মনে হয় সবগুলা মারা গিয়েছে, জানি না কিছুদিন পরে আবারও আসবে কিনা। তবে আপাতত ইঁদুরের হাত থেকে মুক্তি পেয়েছি। সকালেই যেহেতু দুপুরে রান্নাগুলা করে নিয়েছিলাম, তাই আজ কিন্তু দুপুরে রান্নার তেমন কোনো ঝামেলা ছিল না। তো কাজগুলা গুছিয়ে আমি সাউদা ফাতেমাকে আনতে গিয়েছিলাম। এরপরে বাসায় এসে ওদেরকে গোসল করানো, নিজে গোসল করা, এই সব কাজে ব্যস্ত ছিলাম। তো সেগুলার ভিডিও করা হয় নাই। বিকেলের দিকে আজ আমি একটু হালিম রান্না করব। আর হালিম রান্না করার জন্য এখানে আমি রাঁধুনির প্যাকেট হালিম মিক্সটা নিয়েছি। তো হালিম মিক্সটাকে আমি 2 কাপ পানিতে ভিজিয়ে রাখছি। এখানে গরম পানি দিলে ভালো হতো, তবে আমার গরম পানি দিতে মনে ছিল না, আমি ঠান্ডা পানি দিয়েই ভিজিয়ে রাখছি। কম পক্ষে এটাকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, বেশি রাখলে সমস্যা নাই। তো আমি এটাকে ভিজিয়ে রেখে রান্নার বাকি প্রসেসে চলে যাব।
পাতিলটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সরিষার তেল, চাইলে এখানে যে কোনো রান্নার তেল দেওয়া যায়। এরপর আমি দিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হতে যেহেতু একটু সময় লাগবে, তাই এটা হতে থাক, আমি মাঝে মাঝে নেড়ে দিব। আর এই পাশে আমি মাংসটাকে একটু মশলার সঙ্গে সুন্দর করে মেখে নেব। এখানে আমি গরুর মাংস নিয়েছি চর্বি এবং হাড্ডি সহ। চর্বি এবং হাড্ডি সহ নিলে কিন্তু হালিমের টেস্টটা ভালো আসে, তবে চর্বি খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণে অল্প দিতে হবে। এরপরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি খুবই সামান্য পরিমাণে। আর আমি যেহেতু হালিমের প্যাকেট মশলা দিব, তাই লবণটা একদমই সামান্য দিয়েছি। এরপরে সামান্য একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া না দিলেও হয়, তবে দিলে কালারটা একটু ভালো আসে। প্যাকেট মশলায় কিন্তু সব রকমের মশলাই দেওয়া থাকে, তারপরেও এক্সট্রা এই মশলাগুলো দিলে হালিমের টেস্টটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেট মশলাটা, পুরোটা দেইনি, আমি 2 টেবিল চামচ মতো রেখে দিয়েছি। নামানোর আগে দিব, তাহলে হালিমের ফ্লেভারটা ভালো আসবে। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি। এখন আমি মাংসটাকে খুব সুন্দর করে মেখে নেব। চাইলে মশলাগুলো তেলের সঙ্গে সুন্দর করে কষিয়ে সেভাবেও রান্না করা যায়, আবার আমি যেভাবে রান্না করছি এভাবেও করা যায়। এই সাইডে আমার পেঁয়াজগুলা বেরেস্তা করা হয়ে গিয়েছে। মাংসটা মাখতে গিয়ে পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি হয়ে গিয়েছে, তো কোনো সমস্যা নাই। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা তুলে রেখে দিচ্ছি, আর বাকি বেরেস্তার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি মাংসটাকে কিছু সময় ধরে সুন্দর করে কষিয়ে নিব। এই সময়টাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল। তো মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা সুন্দর করে কষানোর পরে আমি যে বাটিতে মাংসটা মেখে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি মাংসটা সেদ্ধ হবার জন্য। এই পানিটুকুন আমি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে মাংসটাকে আবারও সুন্দর করে কষিয়ে নিব। মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তো আমি এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি যে ভিজিয়ে রেখেছিলাম হালিম মিক্সটা সেটা দিয়েছি, যে পানি দিয়ে ভিজিয়েছিলাম পানি সবই ঢেলে দিয়েছি। এই পানিতে কিন্তু হবে না, এটার মধ্যে কিন্তু আরও পানি দিতে হবে। তো এটার মধ্যে আমি আরও 4 কাপ মতো পানি দিয়েছি। রান্নার শুরুতেই আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, যেটা মাংসের জন্য পারফেক্ট ছিল, কারণ হালিমের মশলায় কিন্তু লবণ থাকে। এখন যেহেতু ডাল দিয়েছি, তো ডালের জন্য আবারও আমি লবণ দিয়েছি। এরপরে আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আধা ঘন্টা মতো রান্না করে নিয়েছি, আর এটা কিন্তু নেড়ে দিতে হয়, না হলে নিচে লেগে যায়। এরপর আমি বাকি যে হালিমের মশলাটা ছিল সেটা দিয়েছি, এখন নেড়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে 15 মিনিট মতো দমে রেখে দিব। হালিম চটপটি এই টাইপের জিনিস যদি একটু দমে রাখা হয় তাহলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। ডাল জাতীয় যে কোনো জিনিস রান্না করার সময় যদি একটু বেশি জাল করা হয় তাহলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। তো আমার হালিমটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এটা এরকম পাতলা থাকা অবস্থাতে নামিয়ে নিতে হয়, এটা যখন ঠান্ডা হয় তখন কিন্তু আরও ঘন হয়ে যায়। এখন আমি উপর থেকে দিয়ে দিব শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিব, সেই সঙ্গে লেবু দিব। এগুলা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু হালিম খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। আমি এখন কিছুটা দিয়ে দিচ্ছি, আর বাকিটা যখন খাওয়া হবে তখন যার যার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিবে। এই তো আমার গরম গরম মজাদার হালিম কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এখন শুধু খাওয়ার পালা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। বাসায় যেটা রান্না করা হোক না কেন, সবার প্রথমে আমার 3 প্রিন্সেসকে দেওয়া হয়। তো আমার 3 প্রিন্সেসের জন্য এখানে আমি 3 বাটিতে বেড়ে নিয়েছি, এখন ওদেরকে খেতে দিব।
আপনাদেরকে দিয়ে খেতে পারলে আরো বেশি ভালো লাগতো, তবে সেটা তো আর সম্ভব হচ্ছে না। আপনারা চাইলে এভাবে বাসায় কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।